আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি চলতরিত্বের এবারের ক্লাসে। আগের ক্লাসে আমরা আপেক্ষিক রোধ এবং আপেক্ষিক পরিবাহিতা সংক্রান্ত বিষয়গুলো দেখছি। আজকে আমরা এই ভিডিওতে মূলত আপেক্ষিক রোধ সংক্রান্ত যে ধরনের প্রবলেম আছে সরাসরি ম্যাথ প্রবলেমে চলে যাব। প্রথম প্রবলেমটার দিকে খেয়াল করো। এখানে বলা হচ্ছে 15 ওহম রোধের একটি তামার তারকে টেনে এমনভাবে লম্বা করা হলো যেন তারের দৈর্ঘ্য 4 গুণ হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/4 হয়। পরিশেষে এর রোধ কত হবে? ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, দেখো যে আমরা একটা তারকে, তোমাদের স্বাভাবিক অবস্থায় একটা তারকে কি করছে, টেনে লম্বা করছে। অর্থাৎ এই অবস্থায় মনে করো, এখানে চিন্তা করো, জাস্ট একটা তার ছিল তোমার এখানে, তো এই তারটাকে, এই তারের যা দৈর্ঘ্য ছিল এই দৈর্ঘ্যটাকে টেনে লম্বা করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কত গুণ লম্বা করছে দেখো, 4 গুণ লম্বা করছে। তো এই তারটাকে মনে করো আমরা টেনে অনেক বড় লম্বা করে দিলাম। ঠিক আছে, যদিও এটা 4 গুণ হয়নি, তুমি তারপরেও বুঝে নাও যে এটা আসলে 4 গুণ হয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রথম ইনিশিয়াল অবস্থায় দৈর্ঘ্যটাকে যদি আমরা এল বলি, তাহলে এবারের দৈর্ঘ্যটাকে আমাকে কি বলতে হবে বলো দেখি? এবারের দৈর্ঘ্যটাকে বলতে হবে 4L। কেন 4L বললাম তোমরা এগুলো বুঝো, কারণ এখানে বলা হচ্ছে দেখো যে 15 ওহম রোধের একটি তামার তারকে টেনে এমনভাবে লম্বা করা হলো যেন তারের দৈর্ঘ্য হয় কত গুণ? এই যে 4 গুণ। ঠিক আছে, এখন দৈর্ঘ্য যদি 4 গুণ হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে? কমে যাবে। আচ্ছা, ইনিশিয়াল অবস্থায় ধরো এই অবস্থায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি মনে করতেছি এ। এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হয়েছে এখানে দেখো, দেখলে বুঝতে পারবা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/4 হয়েছে। তো 1/4 হওয়ার মানে কি? প্রথম অবস্থায় যদি ক্ষেত্রফল থাকে এ, তাহলে সেকেন্ড অবস্থায় ক্ষেত্রফল কত হবে? a/4। ঠিক আছে, a/4। এখন চিন্তা করো যে প্রথম অবস্থায় ইনিশিয়ালি এর রোধ আসলে কত ছিল? এর রোধ ছিল 15 ওহম, তাই না? আচ্ছা, তাহলে আমরা রোধের সূত্রটা কি শিখছিলাম? গত ক্লাসে আমরা এই সংক্রান্ত থিওরি ক্লাসটা আলোচনা করেছি। তো রোধের সূত্রটা ছিল কি, যে আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। ঠিক আছে, রো এল ডিভাইডেড বাই এ। তো এটা হচ্ছে প্রথম অবস্থা, একদম ইনিশিয়ালি, যখন তুমি তারকে টেনে লম্বাও করনি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও কমাওনি, সে প্রথম অবস্থায় এর রোধের ইকুয়েশনটা মনে করো এটা। আচ্ছা, তাহলে প্রথম অবস্থা যদি এটা হয়, তো এই যে ইনিশিয়ালি রোধটা দেওয়া আছে না 15 ওহম, তাহলে আমি এখান থেকে লিখতে পারি কত? এই আর এর মানটাই আসলে 15, তাই না? তাহলে আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। ওকে, সো এটা আমরা মনে করো একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি। ঠিক আছে, তো ইকুয়েশন নাম্বার এটা না দিয়ে আমরা এটাই দিতে পারি। ঠিক আছে, ডাইরেক্ট এটা আমাদের পরবর্তীতে ইউজ করতে হবে। ওকে, এখন বলো যে এটা হচ্ছে প্রথম অবস্থা, আমরা একটা কি পাইলাম? একটা ইকুয়েশন পাইলাম, তাই না? এবার দ্বিতীয় অবস্থানে কি হয়েছে? দ্বিতীয় অবস্থানে কিন্তু এই দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে। কারণ কি? তুমি তো তারকে টেনে লম্বা করছো, তাই না? তাহলে এ প্রথম অবস্থায় যদি দৈর্ঘ্য এল হয়, তাহলে দ্বিতীয় অবস্থায় দৈর্ঘ্য কত? 4L। ঠিক আছে, তো এটা মনে করো যে প্রথম ক্ষেত্রে, এটা আমি দিচ্ছি যে প্রথম ক্ষেত্রে। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি হবে বলো দেখি? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে যে মানে রোধটা তো আর সেম থাকবে না, রোধটা ডিফারেন্ট হবে। তো ওই রোধটাকে ধরো আমি বলছি আর প্রাইম। ওকে, তাহলে আর প্রাইম ইকুয়াল টু কত? আমরা বেসিক্যালি সূত্র জানি কত? রো ইন্টু এল বাই এ। আচ্ছা, এলটা কি? এলটা ছিল কিন্তু দৈর্ঘ্য। আচ্ছা, প্রথম অবস্থা যেহেতু আমরা দৈর্ঘ্যকে অ্যাজুম করে নিয়েছিলাম ছোট হাতের এল, এই কারণে আচ্ছা এখানে বড় হাতের এল দিয়ে দিচ্ছি, ধরো এটা ছোট হাতের এল। ঠিক আছে, আচ্ছা এখানেও দিয়ে দিচ্ছি। তাহলে দ্বিতীয় অবস্থানে দৈর্ঘ্যটা কি আর এল আছে? দ্বিতীয় অবস্থানে দৈর্ঘ্যটা কত হয়ে গেছে? 4L হয়ে গেছে না? আচ্ছা, তাহলে আমরা এখানে যে এল দিতে হতো, এল এর জায়গায় এখন কত দিতে হবে? তোমরা সবাই বলতে পারবা, এল এর জায়গায় এখন 4L দিতে হবে। ডিভাইডেড বাই নিচে দিতে হতো আমাদের ক্ষেত্রফল। তো প্রথম অবস্থা ক্ষেত্রফল ছিল এ, এই কারণে আমি নিচে দিয়েছিলাম এ। বাট এবার কি ক্ষেত্রফল এ? অবশ্যই না, এবার ক্ষেত্রফল হচ্ছে a/4। তাহলে আমি এখানে নিচে আসলে কত দিব? a ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তো এখন তোমরা জানো যে এটা ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে যেহেতু ভাগ আছে, তাহলে এই নিচের 4টা কোথায় চলে যাবে? এই 4টা কিন্তু ওপরে চলে যাবে। তো 4 যদি ওপরে যায়, তাহলে দেখো তো যে আর প্রাইম ইকুয়াল টু রো ইন্টু 4 আর 4 গুণ করলে কত হবে? 16 হবে। তাহলে কত হবে দেখো? 16 ইন্টু এল বাই এ। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করো তো, এই 16টা তো একটা ধ্রুবক, তাই না? তাহলে এই 16কে আমরা কি বাইরে রাখতে পারি না? এই 16কে অবশ্যই বাইরে রাখতে পারি, অর্থাৎ এই রো আর 16কে একটু শুধু ইন্টারচেঞ্জ করে লিখবো আর কি, আর কিছুই না। ওকে, মানে এখানে কত আসলে? 16 রো এল বাই এ, তাই তো? তাহলে যে 16 এখানে লিখতেছি আর রোকে এখানে লিখতেছি। ওকে, তো এটা লেখার আসলে আমার কারণ কি দেখো? কারণ হচ্ছে এই যে আগের লাইনে খেয়াল করো, 1 নম্বর ইকুয়েশন কি ছিল আমাদের? রো এল বাই এ, এক্স্যাক্টলি এই ভ্যালুটাই ছিল কত? 15। তাহলে এখানে দেখো তো আমি এক্স্যাক্টলি ওই জিনিসটা পেয়ে গেছি না, রো এল বাই এ। তাহলে এই রো এল বাই এ এই ভ্যালুটার বদলে আমি আসলে কত লিখতে পারবো? 15 লিখতে পারবো, তাই না?
তাহলে এখন ফাইনালি আমাদের এখানে রেজাল্টটা কত আসতেছে দেখো দেখি, যে আর প্রাইম ইকুয়াল টু এই 16 তো অলরেডি আছে এখানে, তাই না? তাহলে 16 তার সাথে আবার মাল্টিপ্লাই হবে কত, এই যে রোয়েল বাই এ, তো এই রোয়েল বাই এ এর ভ্যালু কত, রোয়েল বাই এর ভ্যালুই তো 15, তাহলে 16 মাল্টিপ্লাইড বাই 15, তো এই দুইটা গুণ করলে আমাদের রেজাল্টটা আসলে পেয়ে যাবো। ঠিক আছে, তো এই রেজাল্টটা হবে হচ্ছে 240 ওহম। ঠিক আছে, তো প্রথম প্রবলেমটা আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারছো। তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ তারকে টেনে লম্বা করা হয়েছে, অথবা প্রস্থের ক্ষেত্রফল অর্ধেক করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, এভরিথিং বিভিন্ন কিছু টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে। ঠিক আছে, তো তোমরা এখানে দুইটা সিনারিও করবা, একটা হচ্ছে এই টানাটানির আগের সিনারিওটা দিয়ে একটা ইকুয়েশন বানাবা, আর টানাটানির পরের সিনারিও দিয়ে আরেকটা ইকুয়েশন বানাবা। তারপর এই যে প্রথম সিনারিওটা থেকে ভ্যালু এই দ্বিতীয় সিনারিওতে রিপ্লেস করার চেষ্টা করবা, তাহলে দেখবা প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখি দ্বিতীয় প্রবলেমটা কি আছে। দেখ, খেয়াল করো দ্বিতীয় প্রবলেমটা কি বলতেছে, যে একটি উপাদানের দুটি রোধকের রোধ সমান, একটি উপাদানের দুটি রোধকের রোধ সমান, রোধ দুটির দৈর্ঘ্যের অনুপাত 4:9 হলে রোধক দুইটির ব্যাসের অনুপাত কত? তো এখানে মজার ব্যাপার কি দেখো, যে আমরা রোধের সাথে এই যে ব্যাসার্ধ বা ব্যাস, এই ধরনের সম্পর্কগুলো আমাদেরকে ফার্স্টে খুঁজে বের করতে হবে। কিভাবে আমরা এটা খুঁজে বের করব, খেয়াল করো। ধরো রোধের কনসেপ্টটা আমরা কি দেখছিলাম, রোধের কনসেপ্টটা দেখছিলাম যে আর ইকুয়াল টু রো এল বাই এ, রো এল বাই এ। এখন বলতেছে কি দেখো, যে দুইটা রোধের রোধ সমান, তাই না? দুইটা রোধের আসলে কি রোধ সমান বলছে, দেখো যে একই উপাদানের। ঠিক আছে, তো একই উপাদানের যদি হয়, তাহলে আমরা যদি প্রথম রোধটাকে R1 ডাকি, ধরো সাপোজ আমি প্রথম রোধটাকে R1 ডাকলাম, এখন এখানে রোকে কিন্তু আলাদা হবে না, কারণ দেখো একই উপাদানের বলছে না, তাহলে একই উপাদানের বলার মানে কি, তার আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে এটা দেখো, ধরো বলতেছি আমরা L1, এটাকে বলতেছি A1, এটা 1 নম্বর ইকুয়েশন। ওকে, আবার দ্বিতীয় রোধের ক্ষেত্রে যেটা হবে, দ্বিতীয় রোধের ক্ষেত্রে হবে হচ্ছে R2 ইকুয়াল টু, এটার কিন্তু রো চেঞ্জ হবে না, মানে রো দেখো আমি রো 1 রো 2 দিলাম না, কেন? কারণ উভয়ে একই উপাদানের, বাট তাদের দৈর্ঘ্য, প্রস্থের ক্ষেত্রফল এগুলো কিন্তু ভ্যারি করবে, তাই না? আচ্ছা, এখানে ইকুয়াল না, আমি রো এর সাথে আসলে দৈর্ঘ্য ডিভাইডেড বাই এ হবে, তাই না? অর্থাৎ রো এল ডিভাইডেড বাই এ, তাহলে রো এল ডিভাইডেড বাই এ। বাট এটা যেহেতু আমরা দ্বিতীয় ক্ষেত্রে বলতেছি, এই জন্য আমরা কি দেবো, L2 আর নিচে হবে A2। ওকে, এখন খেয়াল করো যে এই দুইটা রোধেরই আসলে কি সমান বলছে, দুইটা রোধেরই দেখো রোধের মান সমান বলছে, তাই না? তাহলে এই R1 এবং R2 আসলে কি হবে, প্রশ্ন মতে R1 এবং R2 সমান হবে, যাতে R1 ইকুয়াল টু R2। তাহলে R1 এর ভ্যালু কত, R1 এর ভ্যালু হচ্ছে রো L1 বাই A1। আচ্ছা, লিখে দিচ্ছি রো L1 বাই A1 ইকুয়াল টু R2 এর ভ্যালু কত লিখতে পারবো আমরা, এই যে রো L2 বাই A2। ঠিক আছে, এবার দেখো তো এখান থেকে রো আর রো কি হবে, ক্যান্সেল হয়ে যাবে না? আচ্ছা, L1 বাই এই L2টা যদি এর কাছে নিয়ে আসি আমি, তাহলে L1 বাই L2 হবে এখানে, L1 বাই L2 ইকুয়াল টু, এখানে দেখো যে এখানে তাহলে কি থাকবে, এই A1টা কিন্তু উপরে যাবে, তাই না? অর্থাৎ A1 বাই A2। খুবই সিম্পল ক্যালকুলেশন, কোনো অসুবিধা নাই, আশা করি সবাই বুঝতে পারবা। এবার দেখো তো L1 বাই L2 এটার আসলে মিনিং কি, দেখো আমাদেরকে একটা ক্লু দেওয়া আছে কিন্তু, যে রোধ দুইটির দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, দৈর্ঘ্যের অনুপাত মানে কি L1:L2 না? এখন ইস্টু মানে তো ভাগ, তাহলে L1 বাই L2 এটার মিনিং হচ্ছে 4/9। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি আমরা 4/9 লিখি, তাহলে একটু আমরা সাজা লিখি, যে A1 বাই A2 কে আগে লিখতেছি মনে করো, তাহলে A1 বাই A2 ইকুয়াল টু কত হবে, 4/9। ঠিক আছে, ওকে, এবার দেখি আমরা পরের লাইনে আমরা কিভাবে ক্যালকুলেশন প্রসেসটা আগাবো। তাহলে এইটা আমরা পাইলাম, তাই না? আচ্ছা, এখন A1, আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, বৃত্তের তার যেহেতু গোলাকার, তাহলে বৃত্তের ওটাকে কি হবে, ক্রস সেকশনের এরিয়াটা হবে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটা হবে কি পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই নিচেরটা হবে হচ্ছে পাই R2 স্কোয়ার, দিস ইকুয়াল টু 4/9। এখন আরও মজার ব্যাপার কি, এখান থেকে হচ্ছে এই পাই আর পাই কী হবে, কাটা যাবে, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়াল টু 4/9। তাহলে খেয়াল করে দেখো যে R1 বাই R2 আমি যদি একবারে হোল স্কোয়ার লিখি কোনো সমস্যা নাই, তাহলে R1 বাই R2 হোল 4/9, তাহলে R1 বাই R2 কত হবে, R1 বাই R2 হবে 2/3।
3, ঠিক আছে। তো এখন অনেকে বলতে পারো যে আপনারা তো এখানে চাইছে ব্যাসের অনুপাত, বাট আমি তো বের করছি কি ব্যাসার্ধের অনুপাত, তাই না? আচ্ছা, ব্যাসার্ধের অনুপাত যদি আমি বের করতে পারি, তো তোমরা একটা খেয়াল করো তো, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলেই কি পাই? ব্যাস পাই। তো আমরা যদি এখানে এই সমীকরণের উভয়কে 2 দিয়ে যদি গুণ করি, ধরো আমি এখানে ইচ্ছা করে একটা 2 লিখলাম গুণ, নিচেও একটা 2 লিখলাম গুণ, তাহলে এই সমীকরণের কি কোনো চেঞ্জ হবে? কারণ কি এখানে উপরে আর নিচে 2 2 কাটা গেলে তো কোনো সমস্যাই না, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আমার কোনোই প্রভাবই পড়তেছে না, ঠিক আছে। তাহলে ব্যাসের, তাহলে এখন 2 দিয়ে গুণ করার ফলে কি হলো দেখো, এই যে 2r1 এইটাকে আমি এখন লিখতে পারবো হচ্ছে d1, কারণ ব্যাসার্ধকে ডাবল করলে কি পাবো? ব্যাস পাবো। ডিভাইডেড বাই এই যে 2r2, এটা মানে কিন্তু d2। তাহলে দেখো ফাইনালি আমার যা চাইছিল সেটা চলে আসলো। কি চাইছিল? যে ব্যাসের অনুপাত, অর্থাৎ d1 অনুপাত d2 দিস ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারবো আমি? 2 অনুপাত 3, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো একটু সিনসিয়ারলি খেয়াল করবে তোমরা, প্রবলেমগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষা বলো বা এইচএসসি পরীক্ষা বলো, ঠিক আছে। তো ঠিক আছে, এবার আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। তো পরের প্রবলেমটা খেয়াল করো, দেখো এখানে কি বলতেছে। প্রবলেমটা হয়তো একটু বড় হইতে পারে, তুমি জাস্ট একটু মনোযোগ সহকারে প্রবলেমটা আগে একবার পড়ে নাও আমার সাথে সাথে। কি বলতেছে দেখো এখন, যে 1 মিটার লম্বা ও 0.5 মিলিমিটার ব্যাসার্ধের একটি তামার তারের মধ্য দিয়ে এবং 2 মিটার লম্বা কিন্তু সরু অপর একটি তামার তারের মধ্য দিয়ে একই প্রবাহ চলে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ জিনিস দেখো যে 1 মিটার লম্বা যেই তারটা, সেই তারের কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু 2 মিটার লম্বা যে তারটা, সেই তারের ব্যাসার্ধ দেওয়া নাই, বলা আছে একটা সরু তার। তো ওই সরু তারের ব্যাসার্ধটা কত আমাদের এটা দেওয়া নাই, ওই ব্যাসার্ধটাই বের করতে হবে, ঠিক আছে। লাস্ট পর্যন্ত আমি পড়ি, দেখো। তারপর বলতেছি কি যে প্রথম তারের 2 প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট এবং দ্বিতীয় তারের 2 প্রান্তের বিভব পার্থক্য 20 ভোল্ট। প্রশ্ন হচ্ছে ওই যে সরু তারটার আমাকে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে উভয় তারের মধ্য দিয়ে কিন্তু একই প্রবাহ চলে, তার মানে কি? এই যে আই ইকুয়াল টু আমরা জানি কত? ভি বাই আর। আই ইকুয়াল টু জানি কত? ভি বাই আর। তো এটা যদি প্রথম তারের জন্য হয় তাহলে আমাকে লিখতে হবে ভি ওয়ান বাই আর ওয়ান। এটা যদি দ্বিতীয় তারের জন্য হয় তাহলে আমাকে লিখতে হবে ভি টু বাই আর টু, ঠিক আছে। বাট এখানে মজার জিনিস কি যে এই দুইটা তারের মধ্য দিয়ে একই প্রবাহ চলে, তার মানে আই ইকুয়াল টু ভি ওয়ান বাই আর ওয়ান, আবার আই ইকুয়াল টু ভি টু বাই আর টু, তাহলে টেকনিক্যালি ভি ওয়ান বাই আর ওয়ান ইকুয়াল টু ভি টু বাই আর টু হবে, ঠিক আছে। এটাকে আমরা আপাতত একটা ইকুয়েশন দিয়ে রাখছি, ওকে। এবার খেয়াল করো, আমরা হচ্ছে শিখছি কি যে রোধের যে কনসেপ্টটা ছিল না আমাদের, আর এর সূত্রটা ছিল কত? যে আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। তো এটা যেহেতু দুইটা তার আছে তাহলে আমরা দুইটা তারের জন্য আলাদা আলাদা লিখতেছি। তাহলে প্রথমটা হচ্ছে আর ওয়ান ইকুয়াল টু রো এল ওয়ান বাই এ ওয়ান, ঠিক আছে, রো এল ওয়ান বাই এ ওয়ান। আচ্ছা, এখানে দেখো আমি রো ওয়ান রো টু দিচ্ছি না কেন? কারণ তামার তার বলা আছে, মানে উভয়ই কি একই তার। এখন যদি তার ডিফারেন্ট হতো, যেমন ধরো একটা তামার তার আর একটা রূপার তার, তাহলে কি হতো? তাহলে রো এরও কিন্তু ভ্যারিয়েশন হতো, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবা। তাহলে এখন দেখো আর ওয়ান ইকুয়াল টু আমি লিখতে পারি কত? যে রো এল ওয়ান বাই এ ওয়ান, ঠিক আছে। এল ওয়ান বাই এ ওয়ানকে আবার আমি চেঞ্জ করতে পারবো, কারণ এ ওয়ান মানে আবার কি ক্ষেত্রফলকে আবার লিখতে পারবো আমি পাই আর ওয়ান স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি আরেকটা লাইন একটু সেপারেট করে লিখতেছি যে আর ওয়ান ইকুয়াল টু ওপরে হচ্ছে কি রো এল ওয়ান ডিভাইডেড বাই এই যে এ ওয়ানকে লিখবো কি পাই আর ওয়ান স্কোয়ার। কেন লিখলাম? কারণ আগের অঙ্কেই তোমরা দেখছো যে ক্ষেত্রফল অর্থাৎ একটা তারের ক্রস সেকশনাল এরিয়া সেটা তো দেখতে লাইক একটা বৃত্তের মতো, এই কারণে ক্ষেত্রফলকে আমরা লিখলাম কি পাই আর স্কোয়ার, কারণ বৃত্তের ক্ষেত্রফল এটা, ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি আর ওয়ান হয় এবং তাহলে বলো তো যে আর টু কত লিখতে পারবো আমরা? আর টু ইকুয়াল টু লিখতে পারবো তাহলে রো ইন্টু ওটার জন্য হবে এল টু ডিভাইডেড বাই পাই আর টু স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এই দুটা ভ্যালু যে আমরা পাইলাম, দেখো যে আর ওয়ানের ভ্যালু পাইলাম এবং আর টু এর ভ্যালু পাইলাম, তো এই দুইটা ভ্যালু আমরা কোথায় বসাতে পারি? এই যে খেয়াল করে দেখো 1 নং ইকুয়েশনে কিন্তু আমার আর ওয়ান এবং আর টু রয়েছে। দেখো এই যে 1 নং ইকুয়েশনটা ছিল না আমাদের, তো এই ইকুয়েশনে এখন আমি ভি ওয়ান বাই আর ওয়ান ইকুয়াল টু ভি টু বাই আর টু, তো এই ইকুয়েশনে আমি এখন বসাবো যে ভি ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান বসানো লাগবে, তাই না? তাহলে আর ওয়ানের কোন ভ্যালুটা বসাবো? এই যে খেয়াল করো আর ওয়ানের এই যে এই ভ্যালুটা, তো এই ভ্যালুটা বসাবো। তাহলে রো এল ওয়ান
ডিভাইডেড বাই কত, এই যে পাই আর ওয়ান স্কোয়ার। তো তোমরা তো জানোই পরের লাইনে আমরা কি করতে পারি, এই যে ভগ্নাংশটা আছে এটা কি হয়ে যাবে, উপরে চলে যায় না, তাহলে আমি এটা একবারে দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা তো বুঝতে পারছো আশা করি। তাহলে এই যে পাই আর ওয়ান স্কোয়ারটা কোথায় যাবে, উপরে যাবে, পাই আর ওয়ান স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু পরের অংশে কি আছে, v2/r2, ঠিক আছে। তাহলে আমি লিখছি v2 ডিভাইডেড বাই r2 লিখতে হবে, অর্থাৎ r2 এর ভ্যালু এই যে এখানে পাবো আমি, দেখো এই ভ্যালুটাই হচ্ছে আমাদের r2 এর ভ্যালু, ঠিক আছে। কোনো সমস্যা নাই, অঙ্কগুলো বুঝতে পারবো আশা করি একটু মনোযোগ দিলেই। তাহলে r2 এর ভ্যালু কত, রো l2 বাই এই যে এটা পাই r2 স্কোয়ার। তাহলে আমি লিখতেছি আসো যে রো l2 ডিভাইডেড বাই কি লিখতে হবে, পাই r2 স্কোয়ার। তাহলে তোমরা তো জানো এই পাই r2 স্কোয়ার কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে এর সাথে ইন্টু হবে কত, তাহলে উপরে পাই r2 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা একটা ইকুয়েশন না, ভালো মতন খেয়াল করো তো। তাহলে এই ইকুয়েশনে কোন কোন ভ্যালু ক্যান্সেল হয়ে যাবে আমাদের, দেখো উভয় পক্ষ থেকে পাই পাই কাটা যাবে। আচ্ছা, উভয় পক্ষ থেকে কি কাটা যাবে, দেখো রো কাটা যাবে, রো কাটা যাবে, তাই না। আচ্ছা, এখন আমি বেশ কিছু ভ্যালু এখানে ইনক্লুড করবো, দেখো কী কী ভ্যালু বসাবো। যেমন এই যে v1 এর ভ্যালু কিন্তু আমার জানা আছে, v1 এর ভ্যালু কত, v1 এর ভ্যালু দেখো 1 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমি এখানে দিচ্ছি 1 ইন্টু r1 স্কোয়ার, তাই না, ডিভাইডেড বাই L1। আচ্ছা, L1 এর ভ্যালু কত, এই যে 1 মিটার, তাহলে এখানে হবে আমাদের কি 1 মিটার, ঠিক আছে। ডিভাইডেড বাই v2 কত, v2 কিন্তু 20, এই যে খেয়াল করে দেখো v2 20 ভোল্ট, তাহলে v2 এর মান বসাইতেছি v2 ইন্টু, এখানে তো পাই কাটায় চলে গেল, তাহলে r2 স্কোয়ার থাকে, তাহলে r2 স্কোয়ার আমি এভাবে রাখতেছি, ডিভাইডেড বাই নিচে আছে L1। আচ্ছা, এখানে L1 না, এটা L2 হবে, ঠিক আছে। তাহলে L2 এর ভ্যালু কত, এই যে 2 মিটার লম্বা, তাহলে এখানে আসলে L2 2 মিটার, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো তো, এই 2 এর সাথে আবার এটা কি হবে, কাটা যাবে, তাহলে কত হবে, 10 হবে। তাহলে এই পাশে থাকতেছে শুধু r1 স্কোয়ার, অর্থাৎ এটাকে সিম্পলিফাই করলে দেখো এরকম আসবে যে এই পাশে থাকবে শুধু r1 স্কোয়ার ইকুয়াল টু, এখানে হবে হচ্ছে 10 r2 স্কোয়ার, এখানে কি হবে 10 r2 স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ 10 r2 স্কোয়ার। তাহলে এই জিনিসটা দেখো আমরা পাইছি কিনা, তো এইটাকে আমরা পরবর্তীতে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো, অর্থাৎ r1 স্কোয়ার আমরা পাইছি কত, 10 r2 স্কোয়ার। তো আমাদের বের করতে হবে কি, দেখো সরু তারের ব্যাসার্ধ, সরু তার মানে হচ্ছে যে দ্বিতীয় তারটা। ওকে, তো এই যে 0.5 মিলিমিটার যে দেওয়া আছে, এটা কিন্তু প্রথম তারের ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের আসলে r1 বের করতে হবে না, কারণ r1 দেওয়াই আছে, আমাদের বের করতে হবে r2। তাহলে এখান থেকে যদি আমরা r2 স্কোয়ার সেপারেট করি, তাহলে কি হবে 1/10 r1 স্কোয়ার, ঠিক আছে। দেখো আমি পরবর্তীতে খেয়াল করি তোমাকে, যে r2 স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত, 1/10 ইন্টু r1 স্কোয়ার, ঠিক আছে। তো r2 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে দেখো যে 1/10 ইন্টু r2 স্কোয়ারের মান কত, আসলে r2 স্কোয়ারের ভ্যালু হবে, তুমি এখানে খেয়াল করো যে এখানে r1 এর ভ্যালু কত ছিল, 0.5 মিলিমিটার, ঠিক আছে না, 0.5 মিলিমিটার। তো দেখো 0.5 মিলিমিটারকে আমরা আসলে কি করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। তাহলে মিলিমিটারকে মিটারে কনভার্ট করতে হলে কততে গুণ দিতে হবে আমাদের, 10⁻³ তাহলে এটা হচ্ছে r1 এর ভ্যালু, তার উপরে আবার কি আছে, স্কোয়ার আছে। ওকে, তাহলে ফাইনালি আমাদের আসতেছে কত, যে 0.5 ইন্টু 10⁻³ আমি একটু একবারে জিনিসটাকে লিখতেছি, দেখো যে 0.5 ইন্টু 10⁻³ এইটার উপরে স্কোয়ার, তার নিচে আবার কত আছে, এই যে নিচে 10 আছে। এখন এটা হচ্ছে r2 স্কোয়ারের ভ্যালু, তাই না। তো এখন যদি আমি তোমাকে ডাইরেক্ট বলি যে তাহলে r2 কত হবে, তাহলে এই ব্যাপারটাকে ভ্যালুটাকে কি করতে হবে, গুণ করে পুরোটাকে আবার রুট করে দিলে তুমি রেজাল্টটা পেয়ে যাবে ফাইনালি, ঠিক আছে। এবং তোমার রেজাল্টটা এখানে মিটারে আসবে, তো তুমি চাইলে মিটারকে আবার পুনরায় ইয়েতে কনভার্ট করতে পারো। মিটারে আসবে হচ্ছে রেজাল্ট এরকম যে 1.58 ইন্টু 10⁻⁴ মিটার, ঠিক আছে। তো এটা মিটারে রাখতে পারো, অথবা 1000 দিয়ে কী করতে পারো তোমরা, আবার মিলিমিটারে কনভার্ট করতে পারো, ঠিক আছে। তা 10⁻³ দিয়ে গুণ করলে আবার কিন্তু এটা মিলিমিটারে কনভার্ট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আমরা পরের টপিকটা দেখবো যে অভ্যন্তরীণ রোধের সাথে তড়িৎ বর্তনী যে সম্পর্কটা ছিল, সেই টপিকটা দেখার সাথে সাথে আমরা চলতড়িতের পরবর্তী লেকচারগুলো আপলোড করবো ইনশাল্লাহ।